হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6.2 পার্টনারশিপ অ্যাকাউন্টিং রিটায়ারমেন্ট চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো রিটায়ারমেন্ট মানে হচ্ছে অবসর গ্রহণ। চলমান কোনো প্রতিষ্ঠানে 2-3 জন অংশীদার থেকে যে অবসর গ্রহণ করবে ওই রিলেটেড অঙ্কগুলি আমরা এই চ্যাপ্টারে করব। তো রিটায়ারমেন্ট চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। মূলত এই চ্যাপ্টারের প্রশ্ন হবে দুটা, এক হচ্ছে জার্নাল, দুই হচ্ছে ব্যালেন্স শিট। এখন এই ব্যালেন্স শিট করার জন্য তোমার কিছু খতিয়ানের কিছু ব্যালেন্স লাগবে। এর জন্য ফরম্যাট নাম্বার 2 আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান করব, ফরম্যাট নাম্বার 3 আমরা পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান করব। তাহলে আমাদের মূলত প্রশ্ন হবে জার্নাল এবং কি ব্যালেন্স শিট। কিন্তু ব্যালেন্স শিট করার জন্য আমাদের দুইটা লেজার লাগবে। এই জন্য লেজারটা কখনো কখনো প্রশ্নে চায়, আবার কখনো কখনো প্রশ্নে চায় না। যদি চায় তাহলে আমরা করব, আর যদি না চাই তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা ক্যালকুলেটর হিসাব করে মান বের করব। তো এই 4টা ফরম্যাট আমরা 4টা ফরম্যাটে তোমাদের দেখাবো। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস। 2017 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আছে, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবা 2024 সালে, তাহলে 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আমার কথায় কি সবাই বুঝতে পারছি? তো তোমরা পরীক্ষায় 2024 সালে রিটায়ারমেন্ট চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বেসিক হচ্ছে জার্নাল। তো সর্বপ্রথম বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা একটা অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমরা জার্নালের ক্ষেত্রে প্রথম যে জার্নালটা শিখবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল। গুডউইলের জাবেদাটা শিখব। গুডউইল জিনিসটা লেখা আছে, কোনো অংশীদার অবসর গ্রহণের সময় চুক্তিতে থাকলে সেই অনুযায়ী, আর চুক্তিতে উল্লেখ না থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সুনামের পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। সুনামের পরিমাণ নির্ধারণের পর তা নিম্নোক্ত 4 ভাবে লিপিবদ্ধ করা হয়। তার মানে গুডউইলকে লিপিবদ্ধ করার পদ্ধতি কয়টা বলো দেখি? 4টা পদ্ধতি। এই 4টা পদ্ধতির প্রত্যেকটা জাবেদা একদম মুখস্থ রাখতে হবে। প্রথম পদ্ধতি হচ্ছে রিভ্যালুয়েশন মেথড, 2 নাম্বার পদ্ধতির নাম হচ্ছে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড, 3 নাম্বারটা হচ্ছে অনলি দ্য রিটার্নিং পার্টনার গুডউইল শো ইন দ্য ব্যালেন্স শিট, অর্থাৎ শুধুমাত্র যে অবসর গ্রহণ করবে তার গুডউইলের টাকাটা যদি ব্যালেন্স শিটে দেখাইতে বলে। আর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে অনলি দ্য রিটার্নিং পার্টনার শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড টু রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ যে অবসর গ্রহণ করবে তার গুডউইলের টাকাটা যারা ব্যবসা প্রতিষ্ঠান করবে তাদের মধ্যে কি করতে হবে? সমন্বয় করতে বলে। তাহলে টোটাল মেথড কয়টা আমরা পড়লাম? 4টা মেথড। প্রশ্ন দেখে আপনাকে বুঝতে হবে এটা কি 1 নাম্বার মেথড, না 2 নাম্বার, না 3 নাম্বার, না 4 নাম্বার মেথড। এখন এখানে দুইটা কথা একটু বলে নিই, এরপর আমরা মেথডে চলে যাই। রিটার্নিং পার্টনার মানে কি? যে চলে যাবে। আর রিমেনিং পার্টনার্স মানে কি? যারা প্রতিষ্ঠানে থাকবে। মনে করো এ বি সি তিনজন অংশীদার একটা প্রতিষ্ঠান, এখানে সি রিটায়ারমেন্ট নিছে, তাহলে সি হচ্ছে রিটার্নিং পার্টনার। তাহলে থাকলো কে বলো দেখি? এ এবং বি। তাহলে এ এবং বি হচ্ছে রিমেনিং পার্টনার্স। মনে থাকবে কথা? জি স্যার। ওকে, এবার আসি আমরা তাহলে যে 4টা মেথড আমরা প্রত্যেকটা মেথড একটু বেসিক আলোচনা করি। সর্বপ্রথম যে মেথডটা সেটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। এই রিভ্যালুয়েশন মেথডটা আমরা বুঝবো কিভাবে? লেখা আছে, এই পদ্ধতিতে হিসাবের বইতে সুনাম বৃদ্ধি করতে হবে, অ্যাডমিশনের মতো সুনাম মূল্যায়ন বা পূর্ণ মূল্যায়ন করা হবে এবং গুডউইল উদ্বৃত্ত পথে দেখাতে হবে। এই সুনামের টাকা অংশীদাররা সবসময় পুরাতন অনুপাতে ভাগ করে নেয়। কোন অনুপাতে ভাগ করে বলো দেখি? পুরাতন। এখন রিভ্যালুয়েশন মেথডটা আমরা কখন বুঝবো? মনে রাখবেন, সহজ কথা, যখন গুডউইল বাবদ মূল্য নির্ধারণ করবে তখন সেটা হয়ে যাবে রিভ্যালুয়েশন মেথড। ক্লিয়ার? জি স্যার। এন্ড রিভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে জাবেদা হবে একটা, জাবেদা হচ্ছে গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখানে অল পার্টনার্স বলতে রিমেনিং পার্টনার্স এবং রিটার্নিং পার্টনার দুইটাই কি বোঝানো হয়েছে? তাহলে রিভ্যালুয়েশন মেথডের জাবেদা কয়টা বলো দেখি?
জাবেদা বলেন। গুডউইল ডেবিট, অল পার্টনার ক্যাপিটাল ক্রেডিট। এখানে অল পার্টনার্স মানে কি রিটার্নিং পার্টনার্স প্লাস কি রিমেনিং পার্টনার সবাই নাকি। আর এই গুডউইলের টাকাটা জি কোন স্যার। রেশিওতে ভাগ করতে হবে? ওল্ড রেশিও। ওল্ড রেশিও মানে কি পুরাতন অনুপাত। তাহলে রিভ্যালুয়েশন মেথডের সময় দুইটা কথা মনে রাখতে হবে। এক, রিভ্যালুয়েশন মেথডটা হবে যখন গুডউইল বাবদ টাকা নির্ধারণ করবে তখন হবে রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথডের জাবেদা হবে একটা গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কোন রেশিওতে ভাগ করব? ওল্ড রেশিও। ওল্ড রেশিও। দুই নাম্বার মেথড হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড হতে হলে তোমাকে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। কয়টা কন্ডিশন? দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে আগের মতো সুনামের পরিমাণ নির্ধারণ করব। এরপরে সুনামটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না। দুইটা কথা। প্রথম কথা কি সুনাম বা গুডউইল বাবদ টাকা নির্ধারণ করবে। দুই নম্বর কন্ডিশন হচ্ছে সুনামের টাকা ব্যালেন্স শিটে দেখানো যাবে না। না। এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে সেটা কি মেথড হবে? মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে জাবেদা হবে দুইটা। কয়টা জাবেদা? দুইটা। প্রথম জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশন মেথডের সেম জাবেদা গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কোন রেশিওতে ভাগ করব? ওল্ড রেশিও। আর এটা হচ্ছে গুডউইল বাবদ যে টাকা নির্ধারণ করব তার জন্য। দুই নম্বর কন্ডিশন ছিল গুডউইলকে ব্যালেন্স শিটে দেখানো যাবে না যাবে না যাবে না। যাবে না। এর জন্য গুডউইলকে আমাদের কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। এন্ড গুডউইল হচ্ছে সম্পদ। সম্পদ কি ব্যালেন্স বলেন তো দেখি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তাহলে সম্পদকে ভ্যানিশ করার জন্য সম্পদকে ক্রিয়েট করতে হবে। তাহলে যাবে হবে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট। এন্ড রিমেনিং পার্টনার্স মানে কি যে অবসর গ্রহণ করবে তারা নাকি যারা ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে তারা? যারা ব্যবসায় থাকবে তারা। যারা ব্যবসায় থাকবে তারা। তাহলে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট এখানে কোন রেশিওতে ভাগ করতে হবে? নিউ রেশিও। তাহলে মনে রাখবেন মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে আপনার ওল্ড রেশিও লাগবে, নিউ রেশিও লাগবে। ওল্ড রেশিও মানে পুরাতন অনুপাত আর নিউ রেশিও মানে কি নতুন অনুপাত। ওকে। আর তিন নাম্বার মেথড হচ্ছে অনলি দ্য রিটার্নিং পার্টনার্স গুডউইল শো ইন দ্য ব্যালেন্স শিট। কেবলমাত্র অবসর গ্রহণকারী অংশীদারের সুনামের টাকা যদি দেখাইতে বলে তাহলে সেই ক্ষেত্রে এই মেথডটা আমরা অ্যাপ্লাই করব। এই মেথডের জাবেদা হবে একটাই, জাবেদা হচ্ছে গুডউইল ডেবিট রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। মনে থাকবে কথা? জি স্যার। ওকে। তাহলে আমরা গুডউইলের মেথড কয়টা পড়ছি? চারটার মধ্যে পড়লাম কয়টা? তিনটা। এরপর আমরা সর্বশেষ জাবেদা, সর্বশেষটা হচ্ছে গুডউইলের মেথডে হচ্ছে অনলি দ্য রিটার্নিং পার্টনার শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড টু রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ যে অবসর গ্রহণ করবে তার গুডউইলের টাকাটা যদি বাদবাকির মধ্যে সমন্বয় করতে বলে তাহলে শুধুমাত্র 4 নাম্বার মেথডটা আমরা অ্যাপ্লাই করব। এই মেথডের জাবেদা হবে একটাই, জাবেদা হচ্ছে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট মানে যারা থাকবে তাদের ক্যাপিটালকে ডেবিট করব। আর রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট অর্থাৎ যে অবসর গ্রহণ করবে তার ক্যাপিটাল কি করব? আমরা ক্রেডিট করব। তাহলে 4 নাম্বার মেথডের জাবেদাটা একটু বলেন তো দেখি। রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। গুড। এখানে কোন রেশিও লাগবে? গেইন রেশিও লাগবে। গেইন রেশিও মানে কি লাভ অনুপাত বা অর্জন অনুপাত। তাহলে আমরা দেখো গুডউইল মেথডের ক্ষেত্রে 4টা মেথডের ক্ষেত্রে 3টা রেশিও নাম জানলাম। এক ওল্ড রেশিও, 2 নিউ রেশিও, 4 হচ্ছে গেইন রেশিও। ঠিক আছে, কয়টা রেশিও বলো দেখি? তিনটা রেশিও। তাহলে আমরা গুডউইলের মেথড পড়লাম চারটা মেথডের জাবেদা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু পরে ধরবো, আমাকে জাবেদাগুলো একটু বলে দিতে হবে। হ্যাঁ, আমরা এবার চলে যাব রেশিও নিয়ে। ট্রিটমেন্ট অফ রেশিও। এই যে একটু আগে যে রেশিও বললাম, রেশিও বা অনুপাত হলো বিভিন্ন অনুপাতের মধ্যে তুলনা করা হাতিয়ারকে বোঝায়। অনুপাত সাধারণত কয় প্রকার বলেন দেখি? 4 প্রকার। এক হচ্ছে ওল্ড রেশিও, 2 স্যাক্রিফাইস রেশিও, 3 নিউ রেশিও এবং 4 হচ্ছে গেইন রেশিও। এই স্যাক্রিফাইস রেশিওটা আমাদের শুধুমাত্র অ্যাডমিশন চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে, অতএব এই রেশিওটা আমরা বাদ দিলাম। তাহলে আমাদের বাদ বাকি কয়টা থাকে বলেন তো দেখি? 3টা। ওল্ড রেশিও, নিউ রেশিও এবং কি স্যাক্রিফাইস রেশিও। এখন ওল্ড রেশিও কি? ওল্ড রেশিও মানে পুরাতন অনুপাত। পুরাতন অনুপাতটা সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তখন সবাইকে সমান সমান ভাগে নিতে হবে। মনে থাকবে কথা?
জি স্যার। ওকে, মনে করো পুরাতন অনুপাত আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে থাকবোই। আর যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সমান সমান মানে কি, যদি 3 জন থাকে 1:1:1। ক্লিয়ার? জি স্যার। স্যাক্রিফাইস রেশিওটা এখন আমরা পড়বো না, কারণ যেহেতু অ্যাডমিশন চ্যাপ্টার করতেছি না, আমরা রিটায়ারমেন্ট চ্যাপ্টার করতেছি, অতএব এটা বাদ। আমরা নিউ রেশিওতে চাই। নিউ রেশিও মানে নতুন অনুপাত। নতুন অংশীদার আগমনের পর সকল অংশীদার মিলে যে অনুপাতে লাভ লোকসান ভাগ করে নেয় তাকে বলা হয় কি, নিউ রেশিও। এই যে নিউ রেশিও সংজ্ঞাটা পার্ট এতে আসতে পারে, আপনারা সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিলে একে এক পাবেন। এখন নিউ রেশিও বের করার সূত্র কি? নিউ রেশিও বের করার সূত্র হচ্ছে ওল্ড রেশিও মাইনাস শেয়ার অফ নিউ পার্টনার্স ইন্টু স্যাক্রিফাইস রেশিও। ওল্ড রেশিও মাইনাস শেয়ার অফ নিউ পার্টনার্স ইন্টু কি, স্যাক্রিফাইস রেশিও। এখন নিউ রেশিও বের করার জন্য স্যাক্রিফাইস রেশিও লাগে না? জি স্যার। তাহলে স্যাক্রিফাইস রেশিওটা আমরা একটু পড়ে নেই। স্যাক্রিফাইস রেশিও বাংলা হচ্ছে ত্যাগ অনুপাত। নতুন অংশীদারকে পুরাতন অংশীদাররা লাভের যে অংশ ত্যাগ করে দেয় তাকে বলা হয় কি, স্যাক্রিফাইস রেশিও। এন্ড স্যাক্রিফাইস রেশিও বের করার নিয়ম হচ্ছে তিনটা। কয়টা নিয়ম? তিনটা। প্রথম নিয়ম হচ্ছে অঙ্কের মধ্যে গুডউইল কথার সাথে যদি ইকুয়ালি বলা থাকে তাহলে স্যাক্রিফাইস রেশিও হবে সমান সমান। গুডউইল কথার সাথে কি লেখা থাকতে হবে বলো দেখি? ইকুয়াল। দ্রুত রেসপন্স করো, ঠিক আছে? গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকলে কি ধরবো আমরা? স্যাক্রিফাইস রেশিও সমান সমান। অঙ্কের মধ্যে যদি নিউ রেশিও উল্লেখ থাকে তখন স্যাক্রিফাইস রেশিও সূত্র হচ্ছে ওল্ড রেশিও মাইনাস কি, নিউ রেশিও। তাহলে 2 নাম্বারটা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি প্রশ্নে নিউ রেশিও উল্লেখ থাকে তখন সেই ক্ষেত্রে স্যাক্রিফাইস রেশিও সূত্র কি হবে? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। 3 নাম্বারটা লেখা আছে অঙ্কের মধ্যে ইকুয়ালি এবং নিউ রেশিও কথা যদি উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওল্ড রেশিওকে আমরা স্যাক্রিফাইস রেশিও ধরবো। মনে থাকবে কথা? জি স্যার। এই তিনটা কথার যে কোনো একটা প্রশ্নের মধ্যে থাকবে এবং ওইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই তিনটা কথার বাইরে আর কোনো কথা নাই। তাহলে কথা তিনটা কি কি আবার একটু শুনেন। গুডউইলের সাথে যদি ইকুয়ালি বলা থাকে তাহলে স্যাক্রিফাইস রেশিও কি হবে? সমান সমান। প্রশ্নের মধ্যে যদি নিউ রেশিও উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে স্যাক্রিফাইস রেশিও সূত্র কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আর ইকুয়ালি বা নিউ রেশিও যদি উল্লেখ না থাকে এক্ষেত্রে ওল্ড রেশিও আমরা কি ধরবো? স্যাক্রিফাইস রেশিও ধরবো। মনে জানি থাকে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে আসতেও পারে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও ফর্মুলা কি? তখন সেক্ষেত্রে কি লিখবেন? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। নিউ রেশিও বের করার সূত্র কি পড়লাম? ওল্ড রেশিও মাইনাস শেয়ার অফ নিউ পার্টনার্স ইনটু স্যাক্রিফাইস রেশিও। এবার সর্বশেষ হচ্ছে গেইন রেশিও। গেইন রেশিও কি? অংশীদারি কারবারে অবসর গ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলা হয় নতুন অনুপাত। এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় কি, গেইন রেশিও। তাহলে গেইন রেশিও কিভাবে বের করব? নতুন অনুপাত থেকে কি বাদ দিব বলো দেখি? পুরাতন। ওল্ড রেশিও। তার মানে গেইন রেশিও সূত্রটা এই স্যাক্রিফাইস রেশিও ঠিক উল্টা। স্যাক্রিফাইস রেশিও সূত্র ছিল ওল্ড রেশিও মাইনাস কি, নিউ রেশিও। বাট গেইন রেশিও সূত্র কি? নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। মনে রাখবেন সব সময় পরীক্ষার প্রশ্নের মধ্যে পার্ট এতে একটা প্রশ্ন আসবেই, নয় স্যাক্রিফাইস রেশিও সূত্র আসবে, অথবা নিউ রেশিও সূত্র আসবে, অথবা গেইন রেশিও সূত্র। এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র পাবেনি, ঠিক আছে? এই যে 2024 সালের পরীক্ষায়, ঠিক আছে? অতএব তিনটা সূত্র একদম কনকনাভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো দেখি স্যাক্রিফাইস রেশিও সূত্র আমরা কি বললাম? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। নিউ রেশিও সূত্র কি পড়ছি আমরা? ওল্ড রেশিও মাইনাস শেয়ার অফ নিউ পার্টনার্স ইনটু স্যাক্রিফাইস রেশিও। আর গেইন রেশিও সূত্র কি? নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে দেখেন আমরা দুইটা টপিক শেষ করলাম। এক নাম্বার টপিক ছিল গুডউইলের হিসাবভুক্তকরণ পদ্ধতি কয়টা? 4টা, ঠিক আছে? তারপরে 2 নাম্বার টপিক আমরা শিখছি অনুপাত কয়টা? 4টা, ঠিক আছে? 4টা অনুপাত, 4টা গুডউইল হিসাবভুক্তকরণ পদ্ধতি। এবার আমরা শুরু করব হচ্ছে জার্নাল। এই জাবেদাটা আমাদের সবচেয়ে সহজ, ঠিক আছে? জাবেদার মধ্যে অলরেডি আমরা 50% পড়ে ফেলাইছি। এখন এই রিটায়ারমেন্ট চ্যাপ্টার ক্ষেত্রে জাবেদা দিতে হবে সব সময় কয়টা? 8টা জাবেদা দিতে হবে। কয়টা জাবেদা দিতে হবে? 8টা। ম্যাক্সিমাম 8টা জাবেদা হবে।
এখান থেকে জাবেদা কমবে কিন্তু এর কখনো বেশি হবে না। আমি যেভাবে পড়াবো জাস্ট এভাবে যদি পড়েন আপনার জাবেদা একটাও কম হবে না, বেশি হবে না। অতএব ভালো করে আমার কথা খেয়াল করবেন। প্রথম জাবেদা লেখা আছে আমাদের এই অঙ্ক করার জন্য আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, ব্যালেন্স শিটের সম্পদ দেওয়া থাকবে, দায় দেওয়া থাকবে। তাহলে প্রথম যে জাবেদাটা করব সেটা হচ্ছে ব্যালেন্স শিটে যদি লায়াবিলিটি দিকে ইনকাম স্টেটমেন্ট বা জেনারেল রিজার্ভ বা শুধু রিজার্ভ থাকে, তাহলে দায় দিকে থাকা মানে কি ওগুলো কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে ওগুলাকে ভ্যানিশ করার জন্য কি করব? ডেবিট করব। এর জন্য ইনকাম স্টেটমেন্ট অথবা জেনারেল রিজার্ভ অথবা শুধু রিজার্ভ ডেবিট আর ওল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখানে ওল পার্টনার্স যে কথা, অল পার্টনার্স ক্যাপিটাল কি একই কথা। কোন রেশিওতে ভাগ করতে হবে? ওল রেশিও। ওল রেশিও। তাহলে প্রথম জাবেদা হচ্ছে দায় দিকে ইনকাম স্টেটমেন্ট থাকবে অথবা জেনারেল রিজার্ভ অথবা শুধু রিজার্ভ থাকলে এটা ডেবিট আর ওল পার্টনার্স ক্যাপিটাল কি ক্রেডিট। কোন রেশিওতে ভাগ করব? ওল রেশিও। প্রথম ওল রেশিও। দুই নাম্বার জাবেদা ব্যালেন্স শিটে যদি সম্পদ দিকে সম্পদ দিকে থাকবে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট, তাহলে সম্পদ দিকে থাকা মানে সেটা কি ব্যালেন্স? ডেবিট। তাহলে তার আমরা কি করব? ডেবিট ব্যালেন্স। লেখা আছে ওল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। কোন রেশিওতে ভাগ করব? ওল রেশিও। মনে থাকবে কথা। তাহলে সম্পদ দিকে থাকলে একটা জাবেদা, দায় দিকে থাকলে একটা জাবেদা। তবে মনে রাখবেন একই অঙ্কে কখনো সম্পদ দিকে এবং দায় দিকে একসাথে থাকবে না। যদি সম্পদ দিকে থাকে তাহলে দায় দিকে থাকবে না, যদি দায় দিকে থাকে তাহলে সম্পদ দিকে থাকবে না। ক্লিয়ার কথা? জি স্যার। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার জাবেদা থেকে যে কোনো একটা হবে, তাহলে জাবেদা একটা কমে গেল নাকি? এবারে 3 নাম্বার জাবেদা আছে গুডউইলের মেথড অনুসারে জাবেদা। আমরা গুডউইলে কয়টা মেথড পড়ছিলাম? 4টা। প্রথম জাবেদা রিভ্যালুয়েশন মেথড। বলুন তো রিভ্যালুয়েশন মেথড জাবেদা কয়টা হয়? একটা। কি জাবেদা? গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। কোন রেশিওতে? রিভ্যালুয়েশন মেথড। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। 2 নাম্বার মেথড ছিল মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এখানে জাবেদা কয়টা হয়? দুইটা। প্রথম জাবেদাটা রিভ্যালুয়েশন মেথডে সেম। গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কোন রেশিওতে? ওল রেশিও। 2 নাম্বার জাবেদা ছিল রিমেইনিং পার্টনার্স ডেবিট আর কি গুডউইল ক্রেডিট। কোন রেশিও? নিউ রেশিও। 3 নাম্বার মেথড ছিল যদি শুধুমাত্র রিটার্নমেন্ট পার্টনার্সের টাকাটা যদি ব্যালেন্স শিটে দেখাইতে বলে তাহলে সেক্ষেত্রে 3 নাম্বারটা জাবেদা হচ্ছে রিটার্নিং পার্টনার ডেবিট গুডউইল ক্রেডিট। আর 4 নাম্বার গুডউইল ডেবিট স্যার, গুডউইল ডেবিট আর রিটার্নিং পার্টনার্স ক্রেডিট। আর 4 নাম্বার মেথড ছিল যে অবসর গ্রহণকারী অংশীদারের গুডউইলের টাকাটা যদি বাদবাকি সবার মধ্যে কি করে অ্যাডজাস্ট করে, তাহলে সেই ক্ষেত্রে জাবেদা ছিল রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল কি ক্রেডিট। এখানে কোন রেশিও লাগে? গেইন রেশিও। গেইন রেশিওর সূত্র কি পড়াইছি? গেইন রেশিও। নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এই তো মনে থাকবে। গুড। নিউ রেশিও মাইনাস খুব ভালো জিনিস। তাহলে 3টা জাবেদা পড়ে ফেললাম। এরপরে 4 নাম্বারটা হচ্ছে মনে রাখবেন সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি সবসময় আমরা রিভ্যালুয়েশনে ট্রান্সফার করব। কিসে ট্রান্সফার করব? রিভ্যালুয়েশনে। সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। তাহলে সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। দায় হ্রাস পেলে দায় কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। হ্রাস পেলে ডেবিট। তাহলে দায় ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। বলেন সম্পদ হ্রাস পেলে সম্পদ কি? ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। রিভ্যালুয়েশন ডেবিট সম্পদ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। দায় বৃদ্ধি পেলে দায় কি ডেবিট না ক্রেডিট হয়? বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এট এ টাইম আমরা 4 নাম্বার এবং 5 নাম্বারের জাবেদা একসাথে শিখে ফেললাম। তাহলে আমার সাথে সাথে একটু কথা বলেন। সম্পত্তি বৃদ্ধি পেলে জাবেদা কি দিব? সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন কি? রিভ্যালুয়েশন ক্রেডিট। হ্রাস পায় তাহলে সেখানে জাবেদা রিভ্যালুয়েশন ডেবিট সম্পদ ক্রেডিট। শেষ। দায় বৃদ্ধি পেলে জাবেদা কি? দায় ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। কি দায় বৃদ্ধি পেলে? না, দায় বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন ডেবিট আর দায় ক্রেডিট। দায় ক্রেডিট। আর দায় যদি হ্রাস পায় দায় ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। শেষ। 4 এবং 5 নাম্বার জাবেদা খতম। তাহলে 5টা জাবেদা শিখে ফেললাম। এরপরে 6 নাম্বার জাবেদাটা।
6 নাম্বার জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশনের ক্রেডিট পাস যদি বেশি হয় তাহলে মনে করবেন লাভ হয়েছে, আর যদি ডেবিট পাস বড় হয় তাহলে মনে করবেন ক্ষতি হয়েছে। মনে থাকবে কথা? জি স্যার। যদি ক্রেডিট পাস বড় হয় লাভ, লাভের জন্য জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কোন রেশিওতে ভাগ করব? ওল্ড রেশিও। old ratio, আর যদি ক্ষতি হয়ে যায় ডেবিট ব্যালেন্স বড় হয় তাহলে অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। মনে থাকবে? জি স্যার, জি স্যার। এন্ড 6 নাম্বার এখানে লাভ অথবা লসের যে কোনো একটা হবে, যদি লাভ হয় লস হবে না, লস হলে লাভ হবে না। ক্লিয়ার? জি স্যার, জি ওকে, এবার 7 নাম্বার জাবেদাটা লেখা আছে বিদায়ী অংশীদারের টাকা পরিশোধ করতে যদি কিছু টাকা কম পড়ে তাহলে যারা থাকবে তাদের টাকা আনার জন্য জাবেদা। অর্থাৎ মনে করো এ বি সি তিনজনের মধ্যে এ বি সি এই তিনজনের মধ্যে সি রিটায়ার্ড নিছে অ্যান্ড সি প্রতিষ্ঠানের কাছে মনে করো 2 লাখ টাকা পায় অ্যান্ড প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তাহলে সেক্ষেত্রে মনে করো প্রতিষ্ঠানে আসলে 1.5 লাখ টাকা, তাহলে কত টাকা কম পড়ে? 50,000। এই 50,000 টাকা কি করবে? আগে এ এবং বি তাদের বাসায় থেকে আনবে, এরপরে সি এর টাকা কি করতে হবে বলো দেখি? পরিশোধ করতে হবে। আর এই যে 50,000 যে কম আছে এই কমের জন্য আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ যে আনবে তাকে ক্রেডিট করতে হবে। মনে থাকবে? জি স্যার। যদি কম পড়ে তাহলে 7 নাম্বারের জাবেদা হবে, যদি কম না পড়ে তাহলে 7 নাম্বার জাবেদা হবে না। এটা তার মানে এটা কি কন্ডিশন সাপেক্ষে, কম হলে দিব না হলে বাদ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, আর 8 নাম্বার হলো ফাইনাল জাবেদা, যে চলে যাবে তাকে তার টাকা পরিশোধ করার জাবেদা দিব। তার টাকা পরিশোধ করা হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে, 3 ভাবে। ভাবে। ক্যাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা লোনের মাধ্যমে। কয় ভাবে পরিশোধ করা হয় যে চলে যাবে তার টাকাটা? 3 ভাবে, নগদে, ব্যাংকে এবং কি লোনের মাধ্যমে। তাহলে জাবেদা হবে রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, যদি ক্যাশে পরিশোধ করে তাহলে ক্যাশ ক্রেডিট, যদি ব্যাংকে পরিশোধ করে তাহলে ব্যাংক ক্রেডিট, আর যদি লোনে পরিশোধ করে তাহলে রিটার্নিং পার্টনার্স ডেবিট আর রিটার্নিং পার্টনার্সের লোন ক্রেডিট। অর্থাৎ যদি সি চলে যায় তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে সিস ক্যাপিটাল ডেবিট আর লোন হবে তাহলে সিস লোন কি ক্রেডিট। ক্লিয়ার? ক্রেডিট, জি স্যার। এখন কিভাবে পরিশোধ করবে সেটা প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে? এটা নিয়ে আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। নিচে একটা লেখা আছে মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ না থাকলে বিদায় অংশী টাকাটা সম্পূর্ণ ঋণের মাধ্যমে কি করতে হবে? পরিশোধ করতে পরিশোধ হবে। করতে পরিশোধ হবে। করতে হবে। তখন সেক্ষেত্রে যাবে তাই যে সিস ক্যাপিটাল ডেবিট সিস লোন কি ক্রেডিট। যদি পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে লোনের মাধ্যমে পরিশোধ করব। আর কিভাবে পরিশোধ করব এটা আমাদের প্রশ্নে বলা থাকবে, তার মানে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি এবার স্যার, আসেন জাবেদাগুলো আমরা আরেকবার একটু রিভিশন দিই, এরপর আমরা একটা অঙ্ক শুরু করব। তাহলে শুরুতেই আমরা জাবেদা পড়লাম যদি দায় দিকে কি কি থাকবে? ইনকাম স্টেটমেন্ট বা জেনারেল রিজার্ভ বা শুধু রিজার্ভ যদি থাকে গেলে ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। কোন রেশিওতে? ক্রেডিট, ওল্ড রেশিও। ওল্ড রেশিও। যদি Old সম্পদ ratio, দিকে থাকে তাহলে জাবেদা কি? all partners capital debit, income statement credit, এই দুইটার যে কোনো একটা জাবেদা হবে। গুড এই 3 নাম্বার জাবেদা আমরা দেব গুডউইলের মেথড। ওই 4টা মেথডের মধ্যে যে কোনো একটা মেথড আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে এবং সেই মেথডে জাবেদা লিখতে হবে। বুঝতে পারছি? জি স্যার। জি 4 স্যার, নাম্বার এবং 5 নাম্বার জাবেদা হলো সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য জাবেদা। সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি আমরা কোন হিসেবে ট্রান্সফার করব? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর আমি revaluation জাবেদা করতে বলি না, credit। সম্পদ এবং দায় আমরা কোন হিসেবে ট্রান্সফারের কথা বলছি? রিভ্যালুয়েশনের ট্রান্সফার কথা বলছি। রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, 6 নাম্বার জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশনের লাভের জন্য অথবা কি লসের জন্য। লসের 7 জন্য, নাম্বার জাবেদা হচ্ছে বিদায় অংশীদারের টাকা যদি কিছুটা কম পড়ে তাহলে আনার জন্য জাবেদা। এটা কন্ডিশন, যদি থাকে, যদি প্রশ্নে বলা থাকে আমরা জাবেদা দিব, না বলা থাকে 7 নাম্বার জাবেদা বাদ। আর 8 নাম্বার জাবেদা শিখলাম বিদায় অংশীদারের টাকাটা কয় ভাবে পরিশোধ করা যায়? 3 ভাবে। 3 ভাবে, নগদে, ব্যাংকে এবং কি লোনের মাধ্যমে। এখন প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা না থাকে তাহলে তার টাকা কিভাবে পরিশোধ করব? সম্পূর্ণ লোনের মাধ্যমে কি লোনের মাধ্যমে পরিশোধ করব। ক্লিয়ার? জি স্যার। জি, এবার আসেন আমরা একটা অঙ্ক শুরু করব। আমরা প্রবলেম 1 নাম্বার অঙ্কটা দেখব যেটা 2020 সালে অ্যাকাউন্টিং আসছিল। প্রশ্নে বলছে CD and E were a partner sharing profit in the proportion of 1/2.
তাহলে রেশিও দিয়ে আছে 1/2, তারপর দিয়ে আছে 1/3, তারপরে দিয়ে আছে কত 1/6 রেসপেক্টিভলি। তার মানে এগুলো আমাদের রেশিও দিয়ে আছে। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অন 31 মার্চ 2021 ওয়াজ অ্যাজ ফলো। এখানে আমাদের রেশিও দিয়ে আছে, এই রেশিও থেকে আমরা রেশিওটা বের করে নিব। এখন রেশিওটা আমরা তখনই দিয়ে পারবো যখন প্রত্যেকটা হর কি থাকবে, সমান থাকবে। হর কি বুঝেন? হর কি উপরে থাকে নিচে থাকে বলেন তো দেখি? নিচে থাকে। নিচেই থাকে। দেখেন এখানে হর 3 2, এখানে 3, এখানে 6, তাহলে প্রত্যেকটা হর কি সমান আছে? না। না, না, তাহলে স্যার। এখানে আমি রেশিও নিতে পারবো না। তাহলে আমাকে প্রত্যেকটা হর কি করতে হবে, সমান বানাইতে হবে। তাহলে দেখেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হর কোনটা? 6 ছয়। তাহলে এই সবগুলোকে আমাকে 6 বানাতে হবে। তাহলে এই 2 এর যদি 6 বানাই তাহলে কত দ্বারা গুণ করলে 6 হবে বলেন তো দেখি? 3 দ্বারা। তাহলে এই নিচে যত তিন দ্বারা দ্বারা। গুণ করবেন উপরে ঠিক তত দ্বারাই কি করবেন, গুণ করবেন। ঠিক আছে? 2 এর যদি 6 বানাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 2 তাহলে নিচেও যা দ্বারা। উপরে কি ঠিক তাই। এখন দেখেন উপরে 3 অক্ষে 3, 3 দুগুণে কত 6, উপরে 2 অক্ষে 2, 3 দুগুণে কত 6, আর এখানে তো 1/6 আছে। এখন দেন 6 6 6 মিল আছে না? জি স্যার। তাহলে এখন আমাদের রেশিও হবে প্রথম দিয়ে 3, এরপরে 2, এরপরে কত 1, তাহলে রেশিও হলো 3:2:1। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে স্যার। আমাদের ওল্ড রেশিও। কি রেশিও বলেন যদি কি? ওল্ড রেশিও। ওল্ড রেশিও। ওল্ড। ওল্ড রেশিও নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে এখন আসি ব্যালেন্স শিটটা আমরা একটু পড়ি। এখানে ব্যালেন্স শিটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে অ্যালাউন্স ফর ব্যাড ডেট 500 টাকা বাদ দেওয়া হয়েছে। নিট অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 15,500 টাকা, আর মোট অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 16,000। এই 16,000কে বলা হয় মোট, আর এটাকে বলা হচ্ছে নিট। এরপর স্টক আছে, ফার্নিচার আছে, মেশিন আছে, ফ্যাক্টরি বিল্ডিং। তাহলে সম্পদ পাশে বন্ধ করার কোনো জাবেদা কি আমাদের অঙ্কের মধ্যে আছে? না। দায় পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল, জেনারেল রিজার্ভ, নোটস পেয়েবল এবং ক্যাপিটাল। দায় পাশে বন্ধ করার কোনো জাবেদা আছে? আছে। কোনটা? জেনারেল রিজার্ভ। এই যে জেনারেল রিজার্ভ। গুড। তাহলে এই জেনারেল রিজার্ভ ডেবিট, আর যে সিস ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল, ইস ক্যাপিটাল কি ক্রেডিট। কোন রেশিওতে বের করব? ক্রেডিট। ওল্ড রেশিওতে। গুড। নিচে বলছে ডি রিটায়ার্স অন দ্য ডেটা সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশন। তাহলে এখানে কে রিটায়ার নেবে? ডি। তাহলে রিটার্নিং পার্টনার হচ্ছে ডি, রিমেনিং পার্টনার্স কে বলো দেখি? সিই। সি এবং ই। গুড। আর এক নম্বর সমন্বয় বলছে দ্য Here- গুডউইল অফ দ্য ফার্ম বি ভ্যালুড 18,000 টাকা। গুডউইল ভ্যালুড মানে মূল্যায়ন করছে। তাহলে শুধুমাত্র গুডউইল মূল্যায়ন করে, গুডউইলের কোন মেথড হয়? গুডউইল মূল্যায়ন করলে গুডউইলের কোন মেথড হয়? 4টা মেথডের 1 নম্বর। 1 নাম্বার মেথড। এগুলো না পারলে কিন্তু অঙ্ক করা লাগবে না, মনে রাখেন থাকে। 1 নাম্বার মেথড নাম কি? রিভ্যালুয়েশন মেথড। এই রিভ্যালুয়েশন মেথড কখন হয় বলো দেখি? যখন শুধুমাত্র গুডউইল মূল্যায়ন করবে। আর মেমোরেন্ডাম কখন হবে? যখন গুডউইল মূল্যায়ন করবে এবং গুডউইলকে ব্যালেন্স শিটে দেখানো যাবে না। এই দুইটা কথা বলা থাকতে হবে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে গুডউইল কত নাম্বার মেথড পাইলাম আমরা? 1 নম্বর। 1 নাম্বার। এটা যাবে তো কয়টা হয়? একটাই হয়। একটা। মেশিনারি ডিপ্রিসিয়েশন, ফার্নিচারের ডিপ্রিসিয়েশন। তাহলে ডিপ্রিসিয়েশন তাহলে সম্পদ কমে না বাড়ে? কমে। কমে। তাহলে এটা আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার জাবেদার মধ্যে পড়ছে নাকি? সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি। 3 নাম্বার বলছে স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড মানে বৃদ্ধি পাওয়া। তাহলে স্টক বৃদ্ধি পাইছে, এটাও 3 এবং 4 এর মধ্যে। বিল্ডিং বৃদ্ধি পাইছে 10%, তার মানে এটাও 3 এবং 4 নাম্বার জাবেদায়। 5 নম্বর বলছে দ্য প্রভিশন ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজ বাই 1900 টাকা। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট মানে পুরা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি একটা দায়। তাহলে এখানে যেহেতু ইনক্রিজ হয়েছে তাহলে দায় বৃদ্ধি পেলে আমরা 4 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার এবং 5 নাম্বার জাবেদা ফেলাই, তাই না? আমরা দায় বৃদ্ধি পেলে জাবেদা কি বলছিলাম? রিভ্যালুয়েশন ডেবিট, আর দায় কি? ক্রেডিট। ক্রেডিট। 5 নম্বর বলছে লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, অর্থাৎ শ্রমিকের ক্ষতিপূরণ তহবিল বাবদ একটা দায় সৃষ্টি হয়েছে। দায় সৃষ্টি মানে দায় বৃদ্ধি পেয়েছে 1650 টাকা। তাহলে এখানেও দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে এটার জাবেদা কি দিব আমরা? রিভ্যালুয়েশন ডেবিট, আর দায় কি? রিভ্যালুয়েশন ডেবিট, দায় ক্রেডিট। দায় ক্রেডিট। বলছে ইট ওয়াজ এগ্রি দ্যাট সি অ্যান্ড ডি উইল শেয়ার প্রফিট ইন দ্য ফিউচার ইন দ্য রেশিও। সি এর জন্য 3/5, ই এর জন্য কত 2/5। ধ্যান তো এখানে হর সমান আছে কিনা? আছে। তাহলে আছে এটা স্যার। রেশিও হচ্ছে 2:3। তাহলে এই রেশিওটা হচ্ছে আমাদের নিউ রেশিও। কি রেশিও বলেন দেখি? নিউ রেশিও। নিউ তাহলে রেশিও। আমাদের প্রশ্নের মধ্যে ওল্ড রেশিও দিয়ে আছে 3:2:1,
আর নিউ রেশিও দিয়ে আছে কত 3:2 2 কারণ আপনাকে বলছে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম অ্যান্ড প্রিপেয়ার ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে জাবেদা করতে হবে এবং কি করতে হবে বলে দেখি ব্যালেন্স শিট করতে হবে। তাহলে জাবেদা এবং ব্যালেন্স শিট দুইটি আমি তোমাদের দেখিয়ে দিতেছি। হ্যাঁ দেখেন আমরা সর্বপ্রথম জাবেদা দিব দায় পাশে। দায় পাশে আমাদের কি আছে জাবেদাটা বলো, দায় পাশে বন্ধ করে কি আছে জেনারেল কি রিজার্ভ জেনারেল রিজার্ভ। তাহলে এটা জাবেদার জন্য দিছি। আপনারা সবাই সলিউশন পিডিএফ দেখতেছেন? জি স্যার। তাহলে জেনারেল রিজার্ভ ডেবিট 12,000 টাকা। পার্টনার্স হলো ওল পার্টনার মানে সবাই। সিস ক্যাপিটাল এই যে সি এর সাথে একটা এস দিবেন। হ্যাঁ সিস ক্যাপিটাল মানে সি এর মূলধন, ডিস ক্যাপিটাল মানে ডি এর মূলধন, ইস ক্যাপিটাল মানে কি এর মূলধন। তাহলে এই 12,000 টাকাকে আমরা ভাগ করব পুরাতন অনুপাত যার রেশিও ছিল 3:2:1। তাহলে 3:2:1 মানে সবটি যোগ করে কত হয় 6। তাহলে 12,000কে 6 দ্বারা ভাগ, সি এর জন্য 3 দ্বারা গুণ করা হবে 6,000, ডি এর জন্য 2 দ্বারা গুণ করা হবে 4,000, ই এর জন্য 1 দ্বারা গুণ করা হবে 2,000। বুঝতে পারছেন বন্টন করাটা? জি স্যার। তাহলে কিভাবে বন্টন করব? এই সবগুলো যোগফল দ্বারা কি করে ভাগ করব? প্রথমটার ক্ষেত্রে 3, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, তৃতীয়টার ক্ষেত্রে কত 1। প্রথম জাবেদা কি ক্লিয়ার? জি স্যার। আর মনে রাখবেন এই রিটায়ারমেন্ট চ্যাপ্টারের ক্ষেত্রে জাবেদা করার ক্ষেত্রে আমাদের কোনো ডেট হবে না। যদি ডেট দেন তাহলে সবগুলো ডিসেম্বর 31 তারিখ, ডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দায় পাশের জন্য জাবেদা দিলাম। 2 নম্বর জাবেদা আমরা দেই সম্পদ পাশ। সম্পদ পাশে বন্ধ করার কোনো জাবেদা আছে? না। নাই। তাহলে 2 নম্বর জাবেদা বাদ। এরপরে 3 নম্বর জাবেদা বলছিলাম গুডউইল কি মেথড। আমাদের প্রশ্নে গুডউইল মূল্যায়ন করছে কত টাকা? 18,000। এটা গুডউইলে কোন মেথড পড়ছে? রিভলিউশন। রিভ্যালুয়েশন মেথডে জাবেদা হয় একটা। তাহলে 2 নাম্বার জাবেদার পরিবর্তে আমরা 3 নাম্বার জাবেদা চলে আসলাম। তো জাবেদা হচ্ছে গুডউইল ডেবিট 18,000 টাকা, উল পার্টনার সিস ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল এবং ইস ক্যাপিটাল। কোন রেশিওতে ভাগ করব? উল রেশিওতে। উল রেশিও কি 3:2:1। তাহলে 18,000 কে 6 দ্বারা ভাগ, প্রথমটার ক্ষেত্রে 3 দ্বারা গুণ, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 দ্বারা গুণ, তৃতীয়টার ক্ষেত্রে 1 দ্বারা গুণ। বুঝতে পারছি বন্টনটা? জি স্যার। জি স্যার। তাহলে এই জাবেদা গুডউইলের জাবেদাটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমরা বলতো কয়টা জাবেদা শেষ করলাম? 3টা। সিরিয়ালি 3টা, কিন্তু হয়েছে 2টা। যা মনে তাই হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সিরিয়াল সবসময় করে থাকবে 8টা, যে 8টা পড়াইছি তোমাদের। তাহলে 3টা জাবেদা শেষ। এবার 4 নম্বর এবং 5 নম্বর জাবেদা পড়াইছিলাম সম্পদ এবং তাই কি হ্রাস বৃদ্ধির জন্য। ঠিক আছে না? জি স্যার। এখন আমাদের দেখি সম্পদ এবং দায়। মেশিনারি এবং ফার্নিচার দুইটার মধ্যে ডিপ্রিসিয়েশন ধরছে। ডিপ্রিসিয়েশন ধরলে সম্পদ কমে না বাড়ে? কমে। তাহলে সম্পদ কমলে জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট সম্পদ কি, তাই না? জি স্যার। তাহলে আমরা জাবেদা লিখছি রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার ক্রেডিট মেশিনারি ক্রেডিট। কত টাকা? ফার্নিচারের টাকা ছিল 8,000, 8,000 এর 15%, মেশিনের টাকা ছিল 35,000, 35,000 এর 10%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমাদের 1200 মূল্য হলো 4,700 টাকা। এরপরে এই যে স্টক অ্যাপ্রিসিয়েটেড বৃদ্ধি পাইছে 20%, বিল্ডিং বৃদ্ধি পাইছে 10%। তাহলে সম্পদ যদি বাড়ে তার জন্য জাবেদা সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। স্টক ছিল 25,000, 25,000 এ 20% বাড়বে। বিল্ডিং ছিল হচ্ছে 45, 45 এ কয় পার্সেন্ট বাড়বে? 10%। 10%। তাহলে জাবেদা দিছি স্টক ডেবিট 5,000, বিল্ডিং ডেবিট 4,500, দুইটা মিলে হচ্ছে রিভ্যালুয়েশন 9,500 টাকা। ক্লিয়ার? জি স্যার। কিন্তু 4 এবং 5 নম্বর জাবেদার মধ্যে আছে। 4 নম্বর বলছে প্রভিশন ফর ব্যাড ডেট। এটা নতুন আদায় পাওনা শুনছি, মানে দায়। দায় এত টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দায় বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন ডেবিট, দায় কি ক্রেডিট। তাহলে জাবেদা দিছি রিভ্যালুয়েশন ডেবিট কই এই যে রিভ্যালুয়েশন ডেবিট প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট 1950 1950। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন মানে শ্রমিকের ক্ষতিপূরণ হবে, এটাও একটা দায়। দায় বৃদ্ধি পেলে সেম জাবেদা। রিভ্যালুয়েশন ডেবিট লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্রেডিট 1650 1650। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন দেখেন আমাদের সম্পদ আর দায় হ্রাস বৃদ্ধি নিয়ে আর কোনো সমন্বয় নাই। তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বার জাবেদা আমরা কি করলাম? ক্লোজ করলাম নাকি? এরপরে 6 নাম্বার জাবেদা আপনাদের কি পড়াইছিলাম? রিভ্যালুয়েশনের টাকা ক্রেডিট। রিভ্যালুয়েশনের লাভ অথবা লসের জন্য। এখন আসি রিভ্যালুয়েশন লাভ বা লস আমরা বুঝবো কিভাবে?
দেখেন প্রথম জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন নাই, 2 নাম্বার জাবেদার রিভ্যালুয়েশন নাই, 3 নাম্বার জাবেদার রিভ্যালুয়েশন আছে 4000 কত 700 টাকা। তাহলে ক্যালকুলেটর নেবেন, রিভ্যালুয়েশন 4700 টাকা। রিভ্যালুয়েশন ডিবিট দিয়ে শুরু করলাম, মনে রাখবেন ডিবিট দিয়ে কিন্তু শুরু করছি। তাহলে 4700 টাকা হচ্ছে ডিবিট। এরপর রিভ্যালুয়েশন ক্রেডিট আছে 9500 টাকা। তাহলে এটা ডিবিট এটা ক্রেডিট, তাহলে বিয়োগ করব। আবার রিভ্যালুয়েশন আছে 1950 টাকা ডিবিট আছে, তাহলে এটা যোগ করব। আবার ডিবিট আছে 1650 টাকা, তাহলে এটা যোগ করব। আর নাই, তাহলে 4700 টাকা প্লাস 1950 প্লাস 1650 মাইনাস 9500 কত হয়? -1200। -1200। আমরা শুরু করছিলাম ডিবিট দিয়ে, যেহেতু মাইনাস তার মানে ওটা কি ডিবিট না ক্রেডিট বলেন তো দেখি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট হয় লাভের জন্য লসের জন্য? লসের জন্য। লাভের জন্য। মনে রাখবেন, আমি বলে দেই, যদি লাভ লস না বোঝা পারেন তাহলে মনে রাখবেন যে রিভ্যালুয়েশন যে ব্যালেন্স হবে তাকে ঠিক তার বিপরীত ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? এখানে 1200 টাকা কি ডিবিট ব্যালেন্স হয়েছে না ক্রেডিট ব্যালেন্স হয়েছে বলো তো দেখি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে রিভ্যালুয়েশন কি করব? ডিবিট করব। এইজন্য লেখা আছে রিভ্যালুয়েশন ডিবিট 1200 টাকা। আগের মতো সিস ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল এবং ইস ক্যাপিটাল ক্রেডিট। কোন রেশিওতে? ওল্ড রেশিও 3:2:1। তাহলে 1200 6 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ করলে 600, 400, 200 হবে। বুঝতে পারছি? মনে রাখবেন ক্যাপিটাল যদি ক্রেডিট হয় তাহলে লাভ, আর ক্যাপিটাল যদি ডিবিট হয় তাহলে কি ক্ষতি। মনে থাকবে? রিভ্যালুয়েশন লাভ লসের জাবেদা কি বুঝছেন? তাহলে বলেন তো কয় নাম্বার জাবেদা শেষ করলাম এই পর্যন্ত? 6 নাম্বার। 6 নাম্বার। এখন আমরা 7 নাম্বার জাবেদা দেখব আছে কিনা। আমাদের প্রশ্নে চলে গেছে কি ডি না সি না ই বলেন যদি কি? ডি চলে গেছে। আর ডি এর টাকাটা কিভাবে পরিশোধ করব? আমাদের এই প্রশ্নে এরকম কোনো নির্দেশনা কি দেওয়া নাই। যদি দেয়া না থাকে তাহলে আমরা দেখব যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা। যদি টাকা থাকে তাহলে আমরা নগদ পরিশোধ করব, আর টাকা না থাকলে আমরা কি লোনের মাধ্যমে পরিশোধ করে দেব, তাই তো? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আর ওই 7 নাম্বারের জাবেদাটা আনার কোনো প্রয়োজন নাই, যেহেতু কোনো টাকা কম পড়ে নাই, প্রশ্নে বলা নাই। এজন্য 7 নাম্বার জাবেদা বাদ। আমরা চলে যাব কয় নম্বরে? 8 নাম্বার। এখন দেখি ডি প্রতিষ্ঠানের কাছে কত টাকা পায়। তাহলে ক্যালকুলেটর হাতে নেন। ডি এর ক্যাপিটাল ছিল 30000 টাকা। কত টাকা বলো দেখি? 30,000। এটা হলো ক্রেডিট ব্যালেন্স। এই টাকার সাথে ডি এর যে ক্যাপিটালগুলি ক্রেডিট হয়েছে ক্রেডিটগুলি যোগ করবেন, আর যেগুলো ডেবিট হয়েছে ডেবিটগুলি কি করব আমরা? বিয়োগ করব। ক্যালকুলেটর হাতে নেন। এই যে ক্যালকুলেটর যেটা করতেছি সেটা হচ্ছে একটা খুঁটিয়ে কাজ করতেছি। তাহলে ডি এর টাকা হলো 30000 টাকা ক্রেডিট। তাহলে ক্রেডিট। এরপর আসেন প্রথম জাবেদায় ডি এর টাকা 4000 টাকা ক্রেডিট ছিল, তার মানে এটা যোগ করব। তাহলে 30000 সাথে 4000 টাকা যোগ করেন। 2 নাম্বার জাবেদায় 6000 টাকা ক্রেডিট ছিল, তার মানে এটাও কি করব আমরা? যোগ করব। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আবার আছে। ডি এর টাকা 400 টাকা ক্রেডিট আছে, তার মানে এটা যোগ করব। কত টাকা হয় বলেন? 40400 টাকা। এই 40400। তার মানে এই 40400 টাকা ডি প্রতিষ্ঠানের কাছে কি পায়। ঠিক আছে? এখন দেখেন তো প্রতিষ্ঠানের কাছে ক্যাশ কত টাকা আছে? 2500 টাকা। পাবে 40400 টাকা। 2500 টাকা দিয়ে কি 40000 পরিশোধ করা যাবে? না। তার মানে পর্যাপ্ত পরিমাণ টাকা কি আছে না নাই? নাই। নাই। এর জন্য কার মধ্যে পরিশোধ করব? লোনে পরিশোধ করে দেব। তাই জাবেদা লেখা হয়েছে ডিস ক্যাপিটাল ডেবিট 40500 টাকা আর ডিস লোন ক্রেডিট 40500 টাকা। ঠিক আছে? তার মানে এই অঙ্কে এই টাকাটা পরিশোধ করলাম কি নগদে, ব্যাংকে না লোনে? লোনে। বুঝছেন? জি স্যার। দেখেন পুরো জাবেদাটা একটু ভালো করে দেখেন সমন্বয়। যদি জাবেদা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন, এরপর আমরা ব্যালেন্স শিট শুরু করব। ব্যালেন্স শিট হলো করতে লাগবে 2 মিনিট। ঠিক আছে? ব্যালেন্স শিট কিচ্ছু না, মেন কথা হলো জাবেদা। কোনো প্রশ্ন আছে? না স্যার নেই। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট হলো দেখে দেখালে এখানে যা আইটেম আছে এই আইটেমগুলো দিব, তবে কোনোটা যদি পরিবর্তন হয় পরিবর্তনকৃত টাকাটা দিব, আর কিচ্ছু না। আর নিচে নতুন করে যদি কোনো সম্পদ এবং দায় সৃষ্টি হয়, সম্পদ হলে সম্পদ পাশে দিব, দায় হলে দায় পাশে দিব, শেষ।
এইটুকু হচ্ছে আমাদের এই ব্যালেন্স শিটের মর্ম কথা। তাহলে এই সিমিলার ভাবে আমরা দাগ কাটবো। তাহলে দেখেন সম্পদ পাশে আগে করি। সম্পদ পাশে আমাদের কি আছে? ক্যাশ। কত টাকা ছিল? 2500। তাহলে এই সম্পদ পাশে 2500 যেগুলো সব হলো ডেবিট ব্যালেন্স। আমরা দেখব এই ক্যাশের টাকা ডেবিট কোনো টাকা আছে কিনা। যদি ডেবিট টাকা থাকে তাহলে 2500 সাথে যোগ করব, আর যদি ক্রেডিট থাকে তাহলে সেটা কি করব? বিয়োগ করব। তাহলে দেখেন আমাদের জাবেদা যে দিছি এর মধ্যে A to Z কোনো জাবেদার মধ্যে ক্যাশ নামে কোনো আইটেম আসে নাই। তার মানে ক্যাশের টাকা বাড়েও নাই কমেও নাই। তাহলে ব্যালেন্স শিটে আমাদের ক্যাশ আগে যা ছিল এখনো কি ঠিক তাই। ক্লিয়ার? তাই আছে। জি স্যার। জি স্যার। এবার ছিল কি অ্যাকাউন্টে ছিল 16000 টাকা। এই 16000 টাকা হচ্ছে মুট আর 15500 টাকা হচ্ছে নিট। আমরা মুট দিয়ে কাজ করলে যে রেজাল্ট হবে নিট দিয়ে কাজ করলে কি সেম রেজাল্ট হবে। তাহলে আমরা মুট দিয়ে কাজ করি। তাহলে মোট আছে কত? 16000 টাকা। এখান থেকে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেট এই 500 টাকা ছিল পুরাতন। কি ছিল বলো দেখি? পুরাতন। আর এই বছর নতুন আরো কত টাকা হইছে? 1950। তাহলে পুরাতনের সাথে আমরা নতুনটা যোগ করে একসাথে 16000 থেকে কি করব? বাদ দিব। তার মানে লিখছি অ্যালাউন্স অ্যাকাউন্ট হিসেবে 16000, অ্যালাউন্স ফর ব্যাড ডেট পুরাতন 500, নতুন 1950। 2400 টাকা আমরা বাদ দিলে মান পাবো 13500 কত? 50। আর আপনি যদি নিট টাকা নিয়ে কাজ করেন মানে 15500 থেকে যদি বাদ দেন তাহলে শুধুমাত্র নতুনটা বাদ দিবেন, তখন পুরাতনটা আনার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি কথা? উভয় ক্ষেত্রে রেজাল্টটা কি সেম। তাহলে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট রিসিভ দুইটা পোস্টিং দিয়ে কি বুঝছেন? জি স্যার। এবার স্টক 25000 টাকা ছিল। দেখেন আমাদের স্টকের মধ্যে জাবেদের মধ্যে এখানে স্টক ছিল আরো 5000 টাকা ডিবিট ছিল। তাহলে সম্পদ পাশে ডিবিট, জাবেদের মধ্যে ডিবিট, তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে স্টকের টাকা দিছি দেন 25 এর সাথে 5 যোগ করে 30000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এবার ছিল কি ফার্নিচার। ফার্নিচার ছিল 8000 টাকা। দেখেন ফার্নিচার আমাদের জাবেদের মধ্যে কই ফার্নিচার, এই যে ফার্নিচার কি রয়েছে কত টাকা বলো দেখি? 1200 টাকা। 1200 টাকা। বাড়ছে না কমছে? কমছে। 8000 থেকে 1200 বাদ দিয়ে 6800 টাকা। এরপরে ছিল কি মেশিনারি 35000। মেশিনারি দেখি জাবেদের মধ্যে কি হইছে? যে মেশিনারি সেম ভাবে 3500 টাকা কি হইছে? ক্রেডিট হইছে। তার মানে বাড়ছে না কমছে? কমছে। তাহলে মেশিনের টাকা 35000 3500 টাকা বাদ দিয়ে 31500 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এরপরে মেশিনারি পড়ে ছিল ফ্যাক্টরি বিল্ডিং 45000 টাকা। তাহলে দেখি ফ্যাক্টরি বিল্ডিং বাড়ছে না কমছে? এই যে বিল্ডিং দেখেন ডিবিট আছে 4500 টাকা। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমরা 45000 সাথে 4500 টাকা বাড়াইছি কত? 49500 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমাদের সম্পদ পাশে যেগুলো ছিল সবগুলো আমাদের পোস্টিং দেখানো কি কমপ্লিট। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার নেই। এখন দায় পাশে আসে। দায় মধ্যে প্রথম আছে অ্যাকাউন্টস পেয়েবল 19000 টাকা। এই অ্যাকাউন্টস পেয়েবলের সাথে আমরা ব্যালেন্স শিটে জাবেদার মধ্যে দেখো কোনো জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল নাই। তার মানে অ্যাকাউন্টস পেয়েবলটা বাড়েও নাই কমে নাই। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের প্রশ্নে আগে ছিল 19000, এখনো কত? 19000। এবার ছিল জেনারেল রিজার্ভটা ক্রেডিট পাশে ছিল কত? 12000। কিন্তু প্রথম জাবেদায় জেনারেল রিজার্ভটা ডিবিট করে ফেলাইছে কত টাকা? 12000। তাহলে 12000 ডিবিট এবং ক্রেডিটে কি ভ্যানিশ। তার মানে জেনারেল রিজার্ভটা আর আসবে না কি আসবে না? আসবে না। আসবে না। এরপরে ছিল নোটস পেবল 5000 টাকা। জাবেদের মধ্যে নোটস পেবল নামে আমরা কোনো এন্ট্রি দেই নাই। তাহলে নোটস পেবল আগেও যা ছিল এখনো কত? 5000 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর আসেন ক্যাপিটাল। ক্যাপিটালের মধ্যে সি এর টাকাটা আমাদের জানতে হবে, ডি এর টাকা তো বেরি করা হয়েছে 40500, আর ই এর টাকাটা জানতে হবে। তাহলে সি এর 40000 টাকা ক্যালকুলেটর হাতে নেন। এই 40000 টাকা হলো ক্রেডিট ব্যালেন্স। এর সাথে প্রথম জাবেদায় সি এর টাকা 6000 টাকা ক্রেডিট হয়েছে, তার মানে যোগ করব। যোগ করেন 9000 টাকা ক্রেডিট হয়েছে, তার মানে এটাও যোগ। তারপরে 600 টাকা ক্রেডিট হয়েছে, তার মানে এটাও যোগ। আর কোনো সি এর টাকা নাই। কত হয়? 55600 টাকা। তাহলে যে সি এর টাকা দিছি 55600 টাকা। এবার ই এর টাকা আসি। ই এর টাকা আছে 25000। ক্যালকুলেটর দেন 25000। এরপরে ই ক্রেডিট ছিল 2000, তাহলে 2000 টাকা যোগ। আরও ছিল 3000 টাকা ক্রেডিট, 3000 টাকা যোগ। আর এখানে ছিল আরও 200 টাকা ক্রেডিট। কত হয় সবগুলো যোগ করে? 30200। তাহলে এই যে ক্যাশে কি এর টাকা হলো 30200 টাকা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 85000 কত? 500। এখন বলতে পারেন স্যার ডি এর টাকা দিলেন না কেন? ডি তো রিটায়ার নিছে নাকি? ডি কে এর পজিশনে আছে? জি স্যার।
না স্যার না। নেই। কিন্তু ডি এর টাকা যখন পরিশোধ করছিলাম নগদ দিয়ে দিছিলাম নাকি লোনে দিছিলাম? লোনে। লোন এই যে ডি এর লোনে লোন আছে না, দিছিলাম। ডি এর লোন কত টাকা? 40,400 ডি 40,400 এর ক্যাপিটাল আসবে না, কিন্তু ডি এর লোন আসবে। লোন কি সম্পদ না দায়? দায়। 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 এই যে ডিস লোন নামে 40,400 টাকা দিছি, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাই দেখেন ব্যালেন্স শিট আমাদের সবগুলো দিয়ে শেষ। এখন সমন্বয় দেবো কোনোটা বাকি আছে কিনা। সমন্বয় প্রথম যে আমাদের ছিল কি গুডউইল, গুডউইল কি আমরা দিছি ব্যালেন্স শিটে? দিই নাই। তাহলে গুডউইলটা এই যেখানে গুডউইল লেখা আছে 18,000 টাকা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার 2 নম্বরে মেশিনারি ফার্নিচারের সাথে যোগ বিয়োগ করছি, স্টকের সাথে বিলিং এর সাথে যোগ বিয়োগ করছি, প্রভিশন ফর ব্যাড ডেটসে কাজ করাইছে। লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, এটা কি দায় পাশে দেওয়া হয়েছে? না। না, এই যে আমরা দিব লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 1650 টাকা। আর কোনো কাজ নাই। তাহলে এখন আমাদের ব্যালেন্স শিটে যেগুলো আছে সবগুলো টিক দিয়ে শেষ, সবগুলো যোগফল হবে 1,51,850। আর দায় পাশে যেগুলো আছে সবগুলো টিক দিয়ে শেষ, মানে সবই বুঝাইছি, এগুলো সবগুলো যোগ হবে 1,51,850 টাকা। এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করতে সর্বোচ্চ লাগবে 2 থেকে 3 মিনিট, কিন্তু আসল সময় লাগবে হচ্ছে জাবেদার মধ্যে। ব্যালেন্স শিটটা কি বুঝতে পারছেন কিনা? যে অযথা আনমিউট আছে সে মিউট জি করে। স্যার বুঝতে পারছি। ব্যালেন্স শিটের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেই স্যার। না স্যার নেই। তাহলে কি পারবেন? পারবো স্যার। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, পারবো স্যার। ওকে, ঠিক আছে। যেহেতু পারবেন, এখন আমার কিছু কথা আছে, আমি কথাগুলো একটু বুঝে দিতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, এখন এই যে আমাদের এই শিটে বাদ বাকি যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই আমরা সমাধান করে দিছি একদম। এই যে পর্যন্ত অঙ্ক কয়টা অঙ্ক আছে আজকে যেগুলো দেখলে এগুলো সব তো সিমিলার অঙ্ক। এই যে এখানে আমাদের টোটাল অঙ্ক আছে 14টা, এই 14টা অঙ্ক বন্ধ করানো হয়েছে। রিসেন্ট কোশ্চেন 2টা আমি তোমাদের বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে 14 পর্যন্ত অঙ্কগুলি তোমরা সুন্দর করে কি করবা, কিভাবে করবা? প্রথমে আমি লেকচার শিট দিব, প্লাস এই লেকচার শিটের সলিউশন পিডিএফ দেবো। সলিউশন পিডিএফ সবগুলো অঙ্ক করা আছে, প্লাস আমি এই চ্যাপ্টারে যে 14টা অঙ্ক যে করানো হয়েছে এটা রেকর্ড ক্লাস আমি তোমাদের দিব। কথা বুঝতে পারছি? জি স্যার। আমি লেকচার শিট দিব, এই রেকর্ড ক্লাস দিব এবং এটা সলিউশন পিডিএফ দিব। তাহলে তোমরা প্রবলেম 1 থেকে প্রবলেম 14 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবে এবং করবা। যেটা সমস্যা হবে বিন্দুমাত্র যদি কনফিউশন থাকে লাল কলম দিয়ে দাগিয়ে রাখবা। আমি আগামী ক্লাসে তোমাদের এই সমস্যাটা দেখাবো, ঠিক আছে? সমস্যা দেখে আমি রিসেন্ট কোশ্চেনে চলে যাব, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। কিছু সমস্যা হবে, যেগুলা সমস্যা হবে এগুলো আমি ধরবো, যে ওই অঙ্কের মধ্যে আসবো যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আপনাদের, তাহলে আমি কিন্তু প্রশ্ন করব ওই যে প্রথম চ্যাপ্টারের মতো, ঠিক আছে? তাহলে আপনি যদি অঙ্ক করেন তাহলে আপনি আনসার দিতে পারেন, অঙ্ক যদি না করেন তাহলে আনসার দিতে পারবেন না, এটা স্বাভাবিক কথা। কথা বুঝতেই পারছি সবাই না? জি স্যার। তাহলে একটু কষ্ট করে আমি রেকর্ড ক্লাসটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব না, আর লেকচার শিট সলিউশন ভিডিও দিয়ে দিব। তাহলে এটা কম্বাইন করে আপনারা 2 দিন পড়াশোনা করেন। হ্যাঁ, তাহলে আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপর আমরা 1 থেকে 14 পর্যন্ত যেগুলো সমস্যা হবে সমস্যা দেখি আমরা রিসেন্ট কোশ্চেন চলে যাব, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, বি পার্টে কি এখান থেকে প্রশ্ন হবে? হ্যাঁ, বি পার্টে স্যার প্রশ্ন হবে? এটা জোর সালে আসে পার্ট সিতে, তবে পার্ট সি এর সাথে যদি পার্ট বিতে আসে তাহলে আমাদের জন্য সেটা বোনাস, কিন্তু মূলত আমরা করবো হচ্ছে পার্ট সি এর জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার, বি পার্টে আসলে শুধু তো স্যার জাবেদা গুলো আসবে মনে হয়। বি পার্টের অঙ্ক এই যে এখানেই আছে। হ্যাঁ, এই যে 13 নম্বর 14 নম্বর এইগুলা বি পার্টে আছে, অঙ্ক দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, মানে তোমার বি পার্টে শুধুমাত্র জাবেদা আসবে। যেমন 14 নম্বর প্রশ্নে বলছে গেনিং রেশিও বের করো, মানে গেন রেশিও বের করো। গেন রেশিও সূত্র কি? নিউ রেশিও মাইনাস কি? ওল্ড রেশিও। এবং ওই যে শো দ্য ট্রিটমেন্ট অফ গুডউইল অ্যাট দ্য রিটায়ারমেন্ট অফ কিউ, অর্থাৎ এই যে কিউ যে রিটায়ারমেন্ট নিছে তার গুডউইলের ট্রিটমেন্টে যাব দিয়ে লাগবে। আমি একটু পরে দিই এটা কি লেখা আছে, গুডউইল ভ্যালু 27,000 টাকা। দ্য পার্টনার্স অ্যাগ্রি নট টু শো দ্য গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট। প্রশ্ন বলছে গুডউইল মূল্যায়ন করছে 27,000 টাকা এবং পরে এই গুডউইলটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না। তাহলে দুইটা কন্ডিশন, গুডউইল মূল্যায়ন করছে পরে ব্যালেন্স শিট দেখানো যাবে। বলেন তো কত নাম্বার মেথড হবে এখানে? মূল্যায়নটা স্যার 1 নাম্বার। দুইটা কথা বলছে এখানে, মূল্যায়ন তো 1 নাম্বার আমি জানি, পরে বলছে গুডউইলটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না, এটা তাহলে কোন কত নাম্বার মেথড?
2 নাম্বার স্যার নাম্বার মানে Memorandum. মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তাহলে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের জাবেদা কয়টা হয়? দুইটা দুইটা। প্রথমটা দুইটা। ওল্ড ইস্যু, দ্বিতীয়টা কি রেশিও, নিউ রেশিও না গেইন রেশিও? নিউ রেশিও নিউ রেশিও তাহলে এই যে ওল্ড ইস্যু প্রশ্নে দিয়ে আছে 4:3:2 আর আমাদের নিউ রেশিও দিয়ে আছে 5:3। এই অনুযায়ী আপনাকে জাবেদা দিতে হবে। হ্যাঁ, পার্ট বির অঙ্ক থাকবে ছোট অঙ্ক, আর পার্ট সির অঙ্ক জাবেদা এবং ব্যালেন্স শিট দুইটাই করতে বলবে। ঠিক আছে? জি স্যার অঙ্কগুলি দেখেন, যেগুলো সমস্যা আমি তো আছি, হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের রেকর্ড ক্লাস জি, আমাদের এই স্যার। পর্যন্তই থাকবে। হ্যাঁ।